Hello friends, welcome to my YouTube channel Learn English in Bengali. Today I am going to share with you an English class taken from test paper, especially for the class of 9 and Madhyamik examinees. So let's get to the class. English grammar and vocabulary. এর উপরে ক্লাসটি এটা এই টপিকটি টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে। এক নম্বর দেওয়া আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কতগুলো শূন্যস্থান দেওয়া আছে এবং সেই শূন্যস্থানগুলো উপযুক্ত ক্রিয়াপদের সঠিক রূপ বসিয়ে পূরণ করতে হবে। ফর পেডেস্ট্রিয়ানস, পেডেস্ট্রিয়ানস বলতে বোঝায় পথচারী, রাস্তা দিয়ে যেনারা চলাচল করেন। তো ফর পেডেস্ট্রিয়ানস ড্যাশ হ্যাড বিন কিল্ড, ওয়াজ বিং কিল্ড, ওয়ার কিল্ড when a truck dash rammed, was ramming, has rammed into a Maruti 800. The driver of the truck dash has absconded, is absconding, absconded, and the police is still looking for him. তো এ হচ্ছে প্যাসেজ। তাহলে চারজন পথচারী মারা গিয়েছিল। তাহলে মারা গিয়েছিল নিজে নিজে মরেনি, মারা গিয়েছিল, তাহলে কাউরি দ্বারা মারা গিয়েছিল, তাহলে এটা প্যাসিভ ভয়েসে হবে। মারা গিয়েছিল এবং পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে হবে। তাহলে এখানে চারজন আছে, সাবজেক্টটা প্লুরাল আছে, তাহলে পাস্ট ইনডিফিনাইটের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার ব্যবহৃত হয় মানে অবজেক্টের পরে। এটা যেহেতু প্যাসিভ তাই হবে অবজেক্ট আছে ফর পেডেস্ট্রিয়ানস, তারপরে বসবে যেটা আমাদেরকে কারেক্ট অল্টারনেটিভ সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ওয়ার কিল্ড। তাহলে চারজন পথচারী মারা গিয়েছিল, তাহলে এখানে শূন্যস্থানে বসাতে হবে ওয়ার কিল্ড। ফর পেডেস্ট্রিয়ানস ওয়ার কিল্ড। When a truck dash rammed, was ramming, has rammed. র্যাম মানে হচ্ছে সজোরে ধাক্কা মারা, র্যাম তারপরে প্রিপোজিশন আসছে এখানে ইনটু, র্যাম ইনটু হচ্ছে সজোরে ধাক্কা মারা। তাহলে যখন ধাক্কা মেরেছিল তাহলে চারজন পথচারী মারা গিয়েছিলেন যখন একটা ট্রাক একটা মারুতিকে ধাক্কা মেরেছিল, তাহলে র্যামড সজোরে ধাক্কা মেরেছিল, এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে when a Maruti rammed into a when a truck rammed into a Maruti 800, তাহলে এখানে বসবে শূন্যস্থানে rammed, র্যাম RAM, র্যাম মানে হচ্ছে সজোরে ধাক্কা মারা এবং তার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপলে ডবল এম তে ইডি যুক্ত হচ্ছে, মানে এমটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল আছে, সেই জন্য লাস্টিকার কনসোনেন্টটি ডবল হয়ে ইডি যুক্ত হলো। দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক, ওই ট্রাকের ড্রাইভার ড্যাশ হ্যাজ absconded, is absconding, absconded, and the police is still looking for him, এবং পুলিশ তাকে এখনো খোঁজ করছে। is still looking for him, এখানে এই দুটো বাক্য দ্য ড্রাইভার থেকে এখান থেকে শেষ পর্যন্ত যে বাক্যটি এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, আর এখান থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের পর এখানে ইজ, অর্থাৎ এই অংশটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, তাহলে এই অংশটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। দ্য পুলিশ ইজ স্টিল লুকিং ফর হিম, পুলিশ তাকে এখনো খুঁজছে। আর এটা হচ্ছে কি দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক ইজ অ্যাবসকন্ডিং, ট্রাকের ড্রাইভার পালিয়ে বেড়াচ্ছে, তাহলে এটাও হলো কন্টিনিউয়াসে, যেহেতু এখানে পুলিশ ইজ স্টিল আছে, স্টিল লুকিং ফর এটা কন্টিনিউয়াসে দেওয়া আছে এবং একটা বাক্যে যুক্ত হয়ে আছে।
কম্পাউন্ড সেন্টেন্সে, তাই এখানে হবে ইজ অ্যাবসকন্ডিং। দ্য ট্রাক ড্রাইভার ইজ অ্যাবসকন্ডিং অ্যান্ড দ্য পুলিশ ইজ স্টিল লুকিং ফর হিম, এবং তাকে পুলিশ এখনো খুঁজছে। তাহলে শুরু থেকে দেখা যাক। 4 pedestrians ওয়ার কিল্ড, 4জন পথিক মারা গিয়েছিলেন। হোয়েন এ ট্রাক র্যামড ইন্টু এ মারুতি 800, যখন একটি ট্রাক একটা মারুতিকে সজোরে ধাক্কা মারে। দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক ইজ অ্যাবসকন্ডিং, ট্রাকের ড্রাইভার পালিয়ে বেড়াচ্ছে। অ্যান্ড দ্য পুলিশ ইজ স্টিল লুকিং ফর হিম, এবং পুলিশ তাকে এখনো খুঁজছে। এবার আসা যাক 2 নম্বরে। ডু অ্যাজ ডিরেক্টেড, যেটা করতে বলা হচ্ছে সেটা নির্দেশ অনুসারে করতে হবে। তো এই নাম্বারে দেওয়া আছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপজিশন বসে শূন্যস্থান পূরণ করতে হবে। ব্ল্যাক ম্যাজিক ইজ ড্যাশ গ্রেট ইন্টারেস্ট টু সার্টেন পিপল। এখানে সার্টেন টেস্ট পেপারে সার্টেন দেওয়া আছে, সার্টেন না দিয়ে এন্টারটেন করলে আর একটু ভালো হতো। তো যাই হোক, ব্ল্যাক ম্যাজিক ইজ ড্যাশ গ্রেট ইন্টারেস্ট টু সার্টেন পিপুল, তাহলে ব্ল্যাক ম্যাজিক ইজ এ, এখানে আর্টিকেল আসছে এ। ব্ল্যাক ম্যাজিক ইজ এ গ্রেট ইন্টারেস্ট, ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে একটা বিশাল ধরনের আগ্রহ, টু সার্টেন পিপুল, জনগণকে নিশ্চিত করার জন্য বা আনন্দ দেওয়ার জন্য। ইট ইজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে, ড্যাশ মেয়ংস ওয়ার অফেন ফাউন্ড ইনভলভড, মানে মেয়ংস প্রজাতির মানুষেরা প্রায় তাদেরকে দেখা যায় তারা জড়িত, ইনভলভড মানে হচ্ছে জড়িত। ড্যাশ প্র্যাকটাইজিং ইট, প্র্যাকটাইজিং ইট, ইট বলতে কি ওই যে ব্ল্যাক ম্যাজিক সেটাকে বোঝানো হচ্ছে। আর প্র্যাকটাইজ PRACTISE, প্র্যাকটাইজ এটা ক্রিয়াপদ, প্র্যাকটাইজ ভার্ব ফর্ম, এবং আইএনজি যুক্ত করার সময় ইউ উঠে গেল দিয়ে আইএনজি যুক্ত হলো, প্র্যাকটাইজ অভ্যাস করা যেটাকে বোঝায়। তাহলে ইট ইজ বিলিভড দ্যাট দ্য মেয়ংস, এখানে ডেফিনাইট আর্টিকেল আসছে দ্য মেয়ংস ওয়ার অফেন ফাউন্ড, মেয়ংসগুলোকে প্রায় দেখা যায় ইনভলভড, ইনভলভ মানে হচ্ছে জড়িত, আর ইনভলভ এর পরে প্রিপজিশন বসে ইন, ইনভলভড ইন, এখানে বসবে ইন, কিসে জড়িত, ইনভলভড ইন প্র্যাকটাইজিং ইট, মানে ওই যে ব্ল্যাক ম্যাজিক, সে ব্ল্যাক ম্যাজিক অভ্যস্ততে তারা জড়িত থাকে। কারা, মেয়ংস প্রজাতির লোকেরা। তাহলে কি কি বসানো হলো, প্রিপজিশন আর্টিকেল। ব্ল্যাক ম্যাজিক ইজ এ, এখানে এ বসলো গ্রেট ইন্টারেস্ট টু সার্টেন পিপল, ইট ইজ বিলিভড দ্যাট দ্য মেয়ংস ওয়ার অফেন ফাউন্ড ইনভলভড ইন প্র্যাকটাইজিং ইট, ইনভলভের পরে এখানে ইন আসছে, ইনভলভড ইন। আচ্ছা, বি নম্বরে কি আছে, সি ইজ দ্য বেস্ট ড্যান্সার ইন স্কুল, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে, গুড বেটার বেস্ট, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তার আগে দা বসে। এটা কি করতে বলা হচ্ছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং বেটার, অর্থাৎ এই বাক্যটিকে বেটার দিয়ে পুনরায় আবার লিখতে হবে, অর্থাৎ এটি সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করলে কি হবে, এখানে মনে রাখতে হবে যখন আমরা এই সমস্ত ডিগ্রি চেঞ্জ করব তখন সেন্টেন্সের মানেটা, মিনিং অর্থ, মিনিংটা একই থাকবে, শুধু গঠন স্ট্রাকচার পাল্টে যাবে। তাহলে সে হচ্ছে স্কুলের মধ্যে সব থেকে ভালো নৃত্যশিল্পী, তাহলে এটার মানে একই থাকবে, এটাকে দিয়ে কম্পারেটিভ করতে হবে, তুলনা করতে হবে। তাহলে তার চাইতে অন্য কোনো ড্যান্সার বা নৃত্যশিল্পী স্কুলে ভালো নেই,
তার চাইতে অন্য কোনো নৃত্যশিল্পী ভালো নেই, মানে স্কুলের মধ্যে। তার মানে হচ্ছে কি, সে হচ্ছে সব চাইতে ভালো ড্যান্সার স্কুলে। মানে এটা তো একই থাকলো, দুটো, শুধু ফর্মটা পাল্টে যাচ্ছে। এখানে অন্য কোনো ব্যবহার না করে বা নেগেটিভ সেন্স না এনে এরকম ভাবে করলেও হয় যে সে তুলনামূলক অন্যান্য নৃত্যশিল্পীদের থেকে ভালো স্কুলের মধ্যে। তার মানে সেই সবচাইতে ভালো। এখানে যেহেতু এটাকে কম্পারেটিভ করতে বলা হচ্ছে, তাহলে মানেটা আসবে এরকম যে সে অন্যান্য শিল্পীদের থেকে, নৃত্যশিল্পীদের থেকে তুলনামূলক ভালো। তার মানে সেই সবচাইতে ভালো, তুলনামূলক ভালো মানে সেই সবচাইতে ভালো। তাহলে সে ইজ বেটার দ্যান ম্যানি দ্যান এনি আদার ড্যান্সার ইন স্কুল। সি ইজ বেটার, এটা বেটার দিয়ে করতে হবে, গুড, বেটার, বেস্ট। সি ইজ বেটার দ্যান, কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ার যুক্ত হয় এবং দ্যান ব্যবহৃত হয়। তাহলে সি ইজ বেটার দ্যান এনি আদার ড্যান্সার ইন স্কুল। সি ইজ বেটার, সে তুলনামূলকভাবে ভালো, দেন চাইতে, এনি আদার ড্যান্সার অন্যান্য নৃত্যশিল্পীর চাইতে থেকে, ইন স্কুল স্কুলে। তাহলে সি ইজ বেটার দেন এনি আদার ড্যান্সার ইন স্কুল, এটা হয়ে গেল এবার কম্পারেটিভ ডিগ্রি। তারপরটি কি আছে, হু হ্যাজ টট ইউ টু প্লে দ্য পিয়ানো। প্লে মানে এখানে বাজানো, আর এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হু হচ্ছে সাবজেক্ট, হু হ্যাজ টট ইউ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। আর এখানে ইউটা হচ্ছে অবজেক্ট, কি বা কাকে, অর্থাৎ ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা হবে অবজেক্ট। আর টু প্লে মানে এখানে হচ্ছে বাজানো। তাহলে হু হ্যাজ টট ইউ, কে তোমাকে শিক্ষা দিয়েছে, টু প্লে দ্য পিয়ানো, পিয়ানো বাজানোটার শিক্ষা তোমাকে কে দিয়েছে। এটাকে করতে হবে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে টেন্সটা পাওয়া গেল কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি কোনো বাক্য হু দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে বাই হোম দিয়ে প্যাসিভ ভয়েস করতে হয়, বাই হোম। বাকি অন্যান্য নিয়ম, যে বিভিন্ন টেন্সের নিয়মগুলো আছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেটাই বসবে। কিন্তু হু যদি থাকে সেক্ষেত্রে বাই হোম দিয়ে শুরু করতে হয়। তাহলে হু আছে, তাহলে এখানে হবে বাই হোম। আর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে বাই হোম কার দ্বারা। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভের নিয়মটা কি, প্রথমে অবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন ব্যবহৃত হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হবে, হ্যাভ বা হ্যাজটা অবজেক্টের আগে চলে আসবে প্যাসিভের ক্ষেত্রে। সাবজেক্টের যদি অ্যাক্টিভে থাকে, অ্যাক্টিভের ক্ষেত্রেও সাবজেক্টের আগে হ্যাভ বা হ্যাজ আগে চলে আসবে, আর প্যাসিভের ক্ষেত্রেও অবজেক্টের আগে হ্যাভ বা হ্যাজ চলে আসবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, তাহলে এখানে বসবে হোম, অবজেক্টের আগে হ্যাভটিকে ব্যবহার করা হচ্ছে। তাহলে বাই হোম হ্যাভ ইউ বিন টট, টিচ, টট শিক্ষা দেওয়া। বাই হোম হ্যাভ ইউ বিন টট টু প্লে দ্য পিয়ানো। দ্য ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই প্রশ্ন চিহ্ন দিতে হলো। তাহলে বাই হোম কার দ্বারা, হ্যাভ ইউ বিন টট, এটা ইউ, এটা অবজেক্ট সেকেন্ড পারসন, তাই হ্যাভ বসলো তার আগে প্রশ্নবোধকের জন্য, তারপরে বিন এবং এখানে টট ভার্বের পাস্ট পার্টিসিপল। আর অবশেষে প্রশ্নবোধক যেহেতু নোট অফ ইন্টারোগেশন এখানে দেওয়া হলো। আচ্ছা, 3 নম্বরটি কি আছে, হুররে ইন্ডিয়া হ্যাজ অন টুডেজ ম্যাচ, ক্রাইড দ্য বয়, বালকটি চিৎকার করে বলল যে হুররে, ভারত আজকের ম্যাচটি জিতেছে। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে যে নোট অফ এক্সক্লেমেশন আছে, চিহ্নটি পাংচুয়েশন মার্ক, এটা থেকে আমাদেরকে বুঝে নিতে হলো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে।
এবং বালকটি তাহলে আনন্দে বলছে, হুররে মানেই সেটা কোন সেন্সে ব্যবহৃত হয়, আনন্দ। এটাকে কি করতে হবে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ এটি ডিরেক্ট স্পিচে আছে, এটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জে কি করা হয়, বাক্যের অর্থ বুঝে exclaimed in joy বা with joy, or exclaimed in sorrow বা with sorrow, এই সমস্ত ধরনের ভার্বগুলো আমাদেরকে আনতে হয় বাক্যের অর্থ অনুযায়ী। কখনো ল্যামেন্টেড হয় যদি দুঃখটুক প্রকাশ করে। তাহলে এটার উত্তরটি কি হবে? আর এখানে একটা বিষয় যে ইন্ডিয়া হ্যাজ ওয়ান টুডেজ ম্যাচ, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো ন্যারেশন চেঞ্জের সময় মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় সেটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে উত্তরটি দাঁড়াবে কি, দ্য বয় এক্সক্লেমড ইন জয়। দ্য বয় এক্সক্লেমড ইন জয়, অর্থাৎ বালকটি আনন্দ প্রকাশ করলো, এক্সক্লেমড ইন জয়। ওই যে হুররে শব্দটি ছিল সেটার পরিবর্তে এখানে এক্সক্লেমড ইন জয় ব্যবহৃত হলো। তাহলে বয় এক্সক্লেমড ইন জয় দ্যাট ইন্ডিয়া, এটা আবার পাস্ট পারফেক্টে হবে। তাহলে ইন্ডিয়া হ্যাড হয়ে যাবে। পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইন্ডিয়া হ্যাড, এবার উইন অন ভার্বের পাস্ট পার্টিসিপল অন। দ্য বয় এক্সক্লেমড ইন জয় দ্যাট ইন্ডিয়া হ্যাড ওয়ান। এবার এখানে আছে টুডেজ ম্যাচ, আমাদের জানে রাখতে হবে কি যে টুডে থাকলে সেটা হয় পরিবর্তন হয়ে দ্যাট ডেতে, টুডে থাকলে দ্যাট ডে। তাহলে টুডেজ আছে এখানে, তাহলে ওটা হয়ে যাবে কি দ্যাট ডেজ। ইন্ডিয়া হ্যাড ওয়ান দ্যাট ডেজ ম্যাচ, দ্যাট ডেজ ম্যাচ। এবং অবশেষে ফুল স্টপ দিতে হবে। দ্য বয় এক্সক্লেমড ইন জয় দ্যাট ইন্ডিয়া হ্যাড ওয়ান দ্যাট ডেজ ম্যাচ, মানে ভারত ওই দিনের খেলাটি জিতেছিল। এটা হয়ে গেল ন্যারেশন চেঞ্জ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। পরের সেকশনে আছে কি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। তাহলে যেগুলো নিচে দাগ দেওয়া আছে সেই ভার্বগুলোকে ফ্রেজাল ভার্ব দিয়ে লিখতে হবে, সেগুলোকে বাদ দিয়ে চেঞ্জ করে। চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার এভার নেসেসারি, যেখানে দরকার সেই মূল ভার্বগুলোর চেঞ্জ করতে হবে ফর্ম। আমাদেরকে মনে রাখতে হবে যে বাক্যটি কোন টেন্সে আছে এবং ভার্বটি কোন ফর্মে আছে, সেই অনুযায়ী ফ্রেজাল ভার্বটিকেও সেই টেন্স এবং সেই ফর্মে বসাতে হবে। তাহলে যে ফ্রেজাল ভার্বগুলো এখানে দেওয়া আছে সেগুলোর প্রথমে মানে জেনে নেওয়া যাক। যে প্রথমে আছে কি পুট ডাউন, পুট ডাউন মানে হচ্ছে দমন করা। তারপর আছে টেক আফটার মানে সদৃশ হওয়া বা একই রকম দেখতে। নেক্সট হচ্ছে পুট আপ উইথ, সহ্য করা। তারপরেটি আছে সেট ইন, শুরু হওয়া বা আরম্ভ হওয়া। আচ্ছা, এবার এক নম্বরে কি দেওয়া আছে, হোয়াই ডু ইউ টলারেট হার রুডনেস, কেন তুমি তার উদ্ধত্ততা সহ্য করো। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু দেওয়া আছে সাবজেক্টের আগে, তাহলে এই ভার্বটি কি টলারেট, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটি আসবে সেটাকেও প্রেজেন্ট ফর্মে এখানে লিখতে হবে। তাহলে উত্তরটি কি দাঁড়াবে যে হোয়াই ডু ইউ আচ্ছা টলারেট মানে সহ্য করা, এখানে ফ্রেজাল ভার্ব পুট আপ উইথ, এটা মানে সহ্য করা। তাহলে টলারেটের পরিবর্তে এখানে বসাতে হবে পুট আপ উইথ হার রুডনেস, কেন তুমি তার উদ্ধত্ততা সহ্য করো। তাহলে টলারেট তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হলো পুট আপ উইথ। 2 নম্বরটি কি আছে, সি রিজেম্বলস হার মাদার, মানেটা হচ্ছে যে তাকে তার মার মতো দেখতে। সে মানে তার মা যেমন তার মেয়ের চেহারাটাও সেরকম মায়ের মতো দেখতে।
রিজেম্বল মানে হচ্ছে সদৃশ হওয়া বা একই রকম দেখতে। তাহলে ভেজাল ভাব কি মানে একই রকম দেখতে বোঝায়? টেক আফটার, এটা মানে সদৃশ বা একই রকম দেখায়। আর এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি, তাই এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে এর পরিবর্তে যে ভেজাল ভাবটি বসবে সেটার সঙ্গেও এস যুক্ত করতে হবে। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে কি যে সি টেক্স আফটার, সি টেক্স আফটার, সি টেক্স আফটার হার মাদার, তাকে তার মার মতো দেখতে, তাকে তাকে তার মার মতো দেখতে লাগে। তাহলে সি টেক্স আফটার, এখানে রিজেম্বলস এই ভার্বটির পরিবর্তে ব্যবহার করা হলো টেক্স আফটার। 3 নম্বরটি কি আছে? দ্য মনসুন অর্থাৎ বর্ষাকাল, উইল সুন বিগিন শীঘ্রই শুরু হবে বা আরম্ভ হবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে উইল ব্যবহৃত হয়েছে। আর দ্য মনসুন এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই যে বিগিন শব্দটি এটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে বিগিন মানে শুরু হওয়া বা আরম্ভ হওয়া। তাহলে কোন ভেজাল ভার্বের মানে শুরু হওয়া বা আরম্ভ হওয়া? সেট ইন। তাহলে এখানে যেহেতু বিগিনটি প্রেজেন্ট ফর্মে আছে তাহলে সেট ইনটিও প্রেজেন্ট ফর্মে বসবে। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে দ্য মনসুন, দ্য মনসুন উইল soon set in, set in, বর্ষাকাল শীঘ্রই শুরু হবে। সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া বা আরম্ভ হওয়া। তাই এ হলো ফেজাল ভাব, সেগুলো রিপ্লেস করা হলো। আচ্ছা, পরের সেকশানে কি আছে? পরের সেকশানে আছে ফাইন্ড আউট দ্য সিনোনিম ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম অন দ্য রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ টেস্ট পেপার একটা আনসিন প্যাসেজ থাকে, সেই আনসিন প্যাসেজ থেকে এই সমস্ত শব্দগুলির সমার্থক শব্দ বা কাছাকাছি মানে খুঁজে বের করতে হবে। তো 1 নম্বরে দেওয়া আছে কি গেজ। গেজ মানে হচ্ছে তাকানো, এক দৃষ্টিতে তাকানো যেটাকে বোঝায়। তাহলে গেজ তার সিনোনিম কি হবে? স্টেয়ার্স। স্টেয়ার্স মানেও এক দৃষ্টিতে তাকানো বোঝায়। এস টি এ আর ই এস, এখানে গেজের সঙ্গে যেহেতু এস যুক্ত আছে তাই স্টেয়ারের সঙ্গে এখানে এস যুক্ত করা হলো। গেজেস স্টেয়ার্স, এক দৃষ্টিতে তাকানো। তারপরেরটি আছে কি লাস্ট্রাস। লাস্ট্রাস মানে হচ্ছে উজ্জ্বল চকচকে যেটাকে বলা হয় লাস্ট্রাস। তাহলে আর কি মানে বোঝাবে যে উজ্জ্বল বা চকচকে? ব্রিলিয়ান্স। এক্ষেত্রে মনে রাখতে হবে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো যে ফর্মে বা যে পদে দেওয়া আছে পার্টস অফ স্পিচ, আমাদেরকে সেই ফর্মেই এর সিনোনিম শব্দগুলোকে লিখতে হবে। লাস্ট্রাস, তাহলে এটা হবে কি ব্রিলিয়ান্স, বি আর আই এল এল আই এ এন সি ই, ব্রিলিয়ান্স। লাস্ট্রাস তার সিনোনিম হচ্ছে কি ব্রিলিয়ান্স, উজ্জ্বল বা চকচকে। তারপরটি আছে কি ফ্লোটিং। ফ্লোটিং মানে হচ্ছে ভেসে বেড়ানো বা ভাসমান। তাহলে ফ্লোটের সঙ্গে আইনজি যুক্ত আছে, তাহলে এর সঙ্গে যে আমরা ভাবটি বা শব্দটি খুঁজে পাবো সেটার সঙ্গেও আইনজি যুক্ত হবে। তো সেই শব্দটি হচ্ছে কি হোভার, এইচ ও ভি ই আর। এবার ফ্লোটিং এর সঙ্গে যেহেতু আইনজি যোগ আছে তাই এটার সঙ্গেও আইনজি যুক্ত হবে, হোভারিং। হোভারিং মানেও ভেসে বেড়ানো বা ভাসমান বোঝায়। তারপরে আছে লং লাস্টিং। লং লাস্টিং মানে দীর্ঘস্থায়ী হওয়া বা টেকসই হওয়া, যেটা অনেক দিন স্থায়ী থাকে সেটাকে বলা হয় লং লাস্টিং, টেকসই। তাহলে এর সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং কি হবে? ডিউরেবল। ডিউরেবল, ডি ইউ আর এ বি এল ই, ডিউরেবল। এই ডিউরেবল মানেও হচ্ছে টেকসই বা যেটা দীর্ঘস্থায়ী থাকে সেটাকে বলা হচ্ছে ডিউরেবল। তাহলে এখানে পাওয়া হলো গেজেস, স্টিয়ার্স, লাস্ট্রাস, ব্রিলিয়ান্স, ফ্লোটিং, হোভারিং, লং লাস্টিং, ডিউরেবল। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক দেবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। দুটোর মধ্যে একটা প্লিজ দয়া করে করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইকে ক্লিক করবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পারলে পারে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সর্বোপরি আমার এই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ ইন বেঙ্গালি অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ বা আপনাদের ভালোবাসা আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে আরও আগ্রহী করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।